আপনাদের যেটা আলোচনা হয়েছিল নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু আরো ভালো করে বলে দিই আমি আপনাদেরকে। আমাদের 26 তারিখ এক্সাম হচ্ছে, সবাই এটা নিয়ে নিশ্চয়ই জানেন। বেসিক্যালি আপনাদের এক্সামের ডেট রাখা হয়েছে এবং এটা হচ্ছে সানডে। আশা করছি সবাই উপস্থিত থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সেকেন্ড হচ্ছে এক্সাম সেন্টার হচ্ছে হাওড়া ময়দানে হবে। ডিটেলস জানিয়ে দেওয়া হবে গ্রুপে কোন লোকেশনে এক্সামটা হবে, ঠিক আছে। তো অনেকে যারা অফলাইনে প্র্যাকটিস করতে এসেছেন তারা অলরেডি জানেন লোকেশনটা কোথায়। তো বাকি যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়া হবে, এক্সামের দিন লোকেশন পাঠিয়ে দেওয়া হবে। এরপরে আসছি নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে। নাম্বার আমাদের টোটাল যে সেমিস্টারটা হবে 300 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে। 300-র মধ্যে আমাদের 200 মার্কস থাকবে প্র্যাকটিক্যাল, প্রজেক্ট মানে মডেল যেটা থাকবে আমাদের, মডেল, ভাইভা। আর হচ্ছে থাকবে স্কিল টেস্ট। ভাইভা স্কিল টেস্টটা একটাই, প্র্যাকটিক্যাল থাকবে, মডেল থাকবে, আর থাকবে 4টে। টোটাল 4টে পার্টে আমাদের এই 200 মার্কসটাকে ভাগ করা হচ্ছে। তো কোনটার কি ডিস্ট্রিবিউশন একটু বলে দিই। প্র্যাকটিক্যাল খাতা যেটা লেখা হবে, খাতাতে যেটা লিখবেন অলরেডি নোট পিডিএফটা শেয়ার করা হয়েছে গ্রুপে, তাও আমি আজকে আলোচনা করে দেবো। তো এখানে আমাদের ওয়েটেজ থাকছে 50 মার্কস। তারপরে চার্ট বানাতে হবে। চার্টে আমাদের একটা আর্ট পেপারে যেভাবে আপনারা আগের সেমিস্টারে বানিয়েছেন অলরেডি, আমাদেরকে দুটো চার্ট বানাতে হবে একটা আর্ট পেপারের ওপর। একটা হচ্ছে এসির উপর যে আপনাদের ক্লাসটা হয়েছে, আর একটা হচ্ছে সোলার চার্জিং সিস্টেম এর উপর, ঠিক আছে। তাহলে আমাদের চার্ট থাকবে, একটা হচ্ছে এসি মানে এয়ার কন্ডিশনিং সিস্টেম, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের সোলার চার্জিং সিস্টেম। বলছি চার্টের জন্য যে মানে যেগুলো আঁকতে হবে সে কি শেয়ার করে দেবো নাকি মানে করে দেবেন? হ্যাঁ, সেটা শেয়ার করে দেওয়া হবে, বা আপনারা চাইলে নিজেদের মতো আপনাদের মতো করে ড্র করতে পারেন। কিন্তু আচ্ছা মানে এটা হচ্ছে প্রপার সার্কিট ডায়াগ্রাম হবে, ঠিক আছে। মানে কোনো মানে ব্লক ডায়াগ্রাম নয় কিন্তু। আচ্ছা আচ্ছা শুধু ওভারঅল ব্লক ডায়াগ্রাম যে কোনো গুগল থেকে ডাউনলোড করে আঁকলে হবে না, একটু সার্কিট ডায়াগ্রাম মানে ফ্লো ডায়াগ্রাম টাইপের করতে হবে, এটা তা বলে দেওয়া হচ্ছে এরপরে। আর হচ্ছে একটা মডেল বানাতে হবে। এবার মডেলটা প্রেফারেবলি, যেহেতু আমাদের এই সেমিস্টারে সোলার চার্জিং মডেলটা হয়েছে, তো ওটার উপর আপনারা বানাতে পারলে বেস্ট হয়, বা আপনাদের নিজেদের পছন্দ মতো মডেলও বানাতে পারেন, ঠিক আছে। তো চার্টের উপর টোটাল 50 মার্কস থাকছে, মডেলের উপর আমাদের 50 মার্কস থাকে, ঠিক আছে। আর ভাইভা বা স্কিল টেস্ট যেটা হবে ওটার উপরে থাকবে হচ্ছে আমাদের 50 মার্কস। তাহলে টোটাল 50 50 50 করে চারখানা, টোটাল 200 মার্কস, ঠিক আছে। এটা গেল প্র্যাকটিক্যালের পার্টটা। আর বাকি যে 100 মার্কস থাকছে সেটা থিওরিটিক্যাল। ল্যান্ডস্কেপই আছে, দেখা যাচ্ছে না? এক মিনিট দেখে নিচ্ছি।
আশা করছি ঠিকঠাকই আসছে। তো এরপরে হচ্ছে আমাদের 100 মার্কসের যে টোটাল থিওরিটিক্যালটা থাকছে সেটাকে আমাদের দুটো পার্টে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে 50 মার্কসের এমসিকিউ থাকবে, যেটা আপনাদের গুগল ফর্মের আকারে যেভাবে দেওয়া হয়, আগের সেমিস্টারে অলরেডি আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন। 50 মার্কসের এমসিকিউ থাকবে। আর দুটো 2 মার্কসের 10খানা কোশ্চেন থাকবে, টোটাল 20। এটা হচ্ছে 2 মার্কস। আর 5 মার্কসের টোটাল 6খানা কোশ্চেন থাকবে। এইভাবে টোটাল 100 মার্কসের থিওরিটিক্যাল থাকবে। এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, এক্সামের ফরম্যাটটা? ওকে, এটা নিয়ে স্যার। কারো কিছু প্রশ্ন থাকলে, এটা নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে বলুন। 5 নাম্বারে তার মানে 6টা লিখতে হবে, আর 5 নম্বরে 6টা লিখতে হবে। হ্যাঁ, আর 2 নম্বরে 10টা। 2 নম্বরে 10টা। আর এমসিকিউ ফরম্যাটটা যেভাবে আপনাদের গুগল ফর্মে থাকে সেইভাবেই থাকবে মোস্টলি। আচ্ছা, এই যে স্কিল টেস্টটাই কি ভাইবা, মানে ওই মৌখিক? হ্যাঁ, স্কিল টেস্টটাই ভাইবা থাকবে। এবার ওখানে আপনাদের মানে যে এক্সামে যে ভাইভা যেটা হয়, আগের সেমিস্টারে অলরেডি সবাই ভাইভা দিয়েছেন, সেই ভাইভাতেই কথা বলার যে ধরন বা এগুলো সেখানেও থাকবে, মানে কমিউনিকেশন স্কিলের উপর আপনাদের যে ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ইন্টারভিউতে কিভাবে আপনাদের অ্যাপিয়ার করতে হবে সেই ধরনের যে প্রিপারেশন দেওয়া হয়েছে সেইগুলো ধরা হতে পারে। এটা নিয়ে কারো কিছু প্রশ্ন আছে? আমাদের টোটাল সেমিস্টারে যে 300 মার্কসের এক্সামটা হবে, সেই 300 মার্কসের মধ্যে টোটাল 200 মার্কসের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড থাকবে। প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল খাতা, চার্ট, মডেল এবং ভাইভা। তো 4টে পার্টে 50 মার্কস করে করে টোটাল 200 নাম্বার থাকছে, এবং তার সাথে বাকি 100 নাম্বার হচ্ছে আমাদের থিওরি থাকবে, যার মধ্যে 50 নাম্বার এমসিকিউ, আর 2 নম্বরের 10টা প্রশ্ন 20 নাম্বার, আর 5 মার্কসের 6টা প্রশ্ন 30 নাম্বার, এই করে টোটাল 100 নাম্বার। আর রিটেনের টাইম কি, মানে 2 ঘন্টা? মানে রিটেনের টাইমটা থাকছে, হ্যাঁ, আগের বারে যেমন ছিল সেরকমই থাকবে। এমসিকিউ 50টা প্রশ্নের জন্য 1 ঘন্টা থাকবে, আর এই টোটাল 50 মার্কস যেটা 2 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন থাকছে সেটার জন্য 2 ঘন্টা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আগের বারে 2 ঘন্টা ছিল না 1.5 ঘন্টা ছিল, দেখতে হবে। ঠিক আছে স্যার। এবং 26 তারিখ যে সবাই আসবেন এক্সামটা দিতে, তো এটা কিন্তু প্যারালালি চলবে, মানে যাদের ধরুন লেট করে এলেন তখন তাদের হয়তো আগে ভাইভাটা নেওয়া হয়ে যাবে, ভাইভা এবং তার সাথে প্র্যাকটিক্যাল মডেল যেগুলো যা যা আছে, তো প্র্যাকটিক্যাল মডেল এগুলো ধরার পরে হয়তো থিওরিটিক্যালটা নিতে বসবেন। এবং যারা তাড়াতাড়ি আসবেন তাদের মানে শুরু 10টা থেকেই তো শুরু হয়ে যাবে, 10টা থেকেই একদম রিটেন টেস্ট আমাদের স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, বেশি লেট করা হবে না, যাতে করে টোটাল 3টের মধ্যে সব কিছু ফিনিশ হয়ে যায়, সেটার চেষ্টা করা হবে। এখানেও কারো কিছু প্রশ্ন নেই, তাই তো? আর কিছু ডাউট? ঠিক আছে, আচ্ছা। স্যার এক্সাম বাংলাতেই লেখা যাবে তো? এক্সাম বাংলাতে লেখা যাবে, কিন্তু ইংলিশে লিখতে পারলে বেটার হয়, যেহেতু টেকনিক্যাল স্টুডেন্ট আপনারা, যেহেতু একটা টেকনিক্যাল ট্রেনিং নিচ্ছেন, সেক্ষেত্রে আমাদের সবসময় রেকমেন্ডেশন থাকবে ইংলিশে লেখার। কারণ আমাদের যে সাজেশনটা প্রোভাইড করা হয়েছে সেখানেও আপনারা দেখতে পাবেন যে 2 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্নের জন্য আমরা
ইংলিশে অ্যান্সার প্রোভাইড করেছি, ঠিক আছে, ইংলিশে অলরেডি অ্যান্সার প্রোভাইড করা হয়েছে। তো সেখান থেকে যদি একটু বুঝতে অসুবিধা থাকে বলতে পারেন, অলরেডি সেটা আলোচনা হয়ে গেছে লাস্ট ক্লাসে। 2 নম্বরের প্রশ্নগুলো এবং 5 নম্বরের প্রশ্নগুলো কীভাবে অ্যান্সার করতে হবে, অ্যান্সার যেটা লেখা আছে সেটাই লিখতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, কিন্তু আমাদের একটা প্যাটার্ন দেওয়া রয়েছে, যেখান থেকে আপনারা রেফার করে নিজেদের মতো করে অ্যান্সার লিখতে পারেন, কিন্তু সেটা যেন সঠিক হয়, ঠিক আছে। আর চার্টের জন্য অলরেডি সার্কিট ডিজাইন যেটা হবে সেটা প্রোভাইড করা হবে, একটা এসি সিস্টেমের জন্য, একটা সোলার চার্জিং সিস্টেমের জন্য, দুখানা আমাদের একটা আর্ট পেপারের মধ্যে দুটো সার্কিট ড্র করে নিয়ে আসতে হবে। আচ্ছা, বলছি চার্টটা একটুখানি ওই শেয়ার করে দেবেন গ্রুপে। চার্টটা শেয়ার করে দেওয়া হবে, হ্যাঁ, আজকে ক্লাস শেষ হওয়ার পরে চারটা গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আর প্র্যাকটিক্যাল খাতায় কি লিখতে হবে সেটাও কিন্তু অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা এই সেমিস্টারে বেশি কিছু রাখিনি, যেহেতু দুটো প্র্যাকটিক্যাল যেগুলো হয়েছে সেগুলো বড় বড় প্র্যাকটিক্যাল হয়েছে, আপনাদেরকে সার্কিটও ড্র করতে হবে, আর্ডিনোর যে কোড আছে সেই কোডটাও কিন্তু লিখতে হবে, এবং তার সাথে সাথে রেজাল্টটাও প্রপারলি মেনটেন করতে হবে। যেহেতু দুখানা প্র্যাকটিক্যাল, সেহেতু সমস্ত কিছু পয়েন্টগুলো কিন্তু পয়েন্টের উপর নাম্বার থাকবে, ঠিক আছে, কোনো পার্টিকুলার একটা মিস করে গেলে চলবে না। আমি এবার প্র্যাকটিক্যালটা কীভাবে লিখতে হবে সেদিকটা যাচ্ছি। এখানে কারো কিছু ডাউট থাকলে বলতে পারেন। এখানে আমাদের দুখানা প্র্যাকটিক্যাল মেনশন করা হয়েছে, পিডিএফটা অলরেডি গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে। তো আমাদের মডিউল ওয়াইজ আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই ছিল আমাদের কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিটের মধ্যে কীভাবে কমিউনিকেশন করা হয় এবং ডিটেলস, ঠিক আছে। ডিটেলসের থিওরি ক্লাস অলরেডি হয়েছে, থিওরি ক্লাসে আমরা কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট নিয়ে আমাদের যে ডিটেলসে আলোচনা সেগুলো আমরা করেছি। তো প্র্যাকটিক্যালে শুধু আমাদের যে স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর সেইটাতে ফোকাস করা হচ্ছে। ডিসি মোটরের স্পিড কন্ট্রোলের যে ক্লাসটা হয়েছিল আশা করছি সবাই দেখেছেন কীভাবে আমরা প্র্যাকটিক্যালটা করেছি। তো প্র্যাকটিক্যালে যদি দেখে না থাকেন তাহলে কিন্তু ভিডিওতে রেকর্ড করা আছে, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, কারণ প্র্যাকটিক্যাল থেকে কিন্তু ভাইভাতে প্রশ্ন করা হবে, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যালটা কীভাবে লিখবেন সেটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্র্যাকটিক্যালের মধ্যেই কিন্তু আমাদের টোটাল 5খানা সেকশন থাকছে। প্রথম হচ্ছে পারপাস, প্র্যাকটিক্যালটা আমরা কেন করব। এবার এর মধ্যে প্রথমেই আসছি স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, যেহেতু এখানে কন্ট্রোল আর পাওয়ার সার্কিটের মধ্যে কমিউনিকেশনের কথা হচ্ছে। তো কন্ট্রোল সার্কিট কি আর পাওয়ার সার্কিট কি এইটা কিন্তু মানে ভাইভাতে ধরা হবে, কারণ এইটা অনেকের কাছেই দেখেছি আইডিয়াটা ক্লিয়ার না। কন্ট্রোল সার্কিট মানে সবসময় হচ্ছে লো পাওয়ার সার্কিট, আর পাওয়ার সার্কিট মানে হচ্ছে হাই পাওয়ার সার্কিট। পাওয়ার রেটিংটা একটু বেশি সেটা কিন্তু না, কন্ট্রোল সার্কিট দিয়ে আমরা মানে যে সিগন্যালটা পাঠাই সেটাই আলটিমেটলি পাওয়ার সার্কিট ইমপ্লিমেন্ট করা হয়। অর্থাৎ ধরুন মোটরের স্পিড কন্ট্রোল করছেন, সেটা কিন্তু আমাদের মোটরের যে হল সেন্সার লাগানো থাকে সেই হল সেন্সারের ফিডব্যাক এসে কন্ট্রোলারকে সিগন্যাল দেয়, সেই কন্ট্রোলার সেই অনুযায়ী ডিসিশন নিয়ে মোটরের সিগন্যালটা পাঠায়। মোটরের যে সিগন্যালটা পাঠানো হচ্ছে, তিনটে বিএলডিসি মোটরের ক্ষেত্রে 3খানা ওয়্যার থাকে, ইউভিডব্লিউ বা এবিসি বলতে পারেন। তাদের সিগন্যালের কতটা উইথ হবে সেটা ডিসাইড করে মাইক্রো কন্ট্রোলার, সেই অনুযায়ী স্পিড বাড়া কমা এগুলো ডিপেন্ড করে, এবং ব্রেকিংটাও ওই কন্ট্রোলারের সিগন্যালের উপরে ডিপেন্ড করছে। তো পারপাস এবং তারপরে কী কী কম্পোনেন্ট লাগছে, কম্পোনেন্টের লিস্টটাও আমাদেরকে মেনশন করতে হবে, ঠিক আছে। তারপরে সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আমাদেরকে ড্র করতে হবে হোয়াইট এরিয়া, যেটা হয় প্র্যাকটিক্যাল খাতার একদিকে রুল টানা হয়, একদিকে হচ্ছে হোয়াইট এরিয়া থাকে। হোয়াইট এরিয়া যে দিকটা থাকে সেই দিকটা আমাদেরকে এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে, ঠিক আছে। সার্কিট ডায়াগ্রামে প্রপার কী কী মেনশন রাখতে হবে, যে আমাদের পিনগুলো কী কী আছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ব্যাটারি ভোল্টেজ আর এই যে ডিসি মোটরের যে ভোল্টেজ, অর্থাৎ আমাদেরকে এই সার্কিটটা দেখে বুঝতে পারছেন যে আর্ডিনোতে আমরা আলাদা করে যে সাপ্লাইটা দিই, যেটা জেনারেলি ল্যাপটপ থেকেই আসে, 5 ভোল্টের সাপ্লাই হলেই হয়ে যায়। এখানে আর্ডিনোর যে গ্রাউন্ড আর মোটর ড্রাইভার অর্থাৎ L298 যে কন্ট্রোলারটা আমরা ইউজ করেছিলাম প্র্যাকটিক্যালে, তার গ্রাউন্ড, দুটো গ্রাউন্ডকে কিন্তু সেম পোটেন্সিয়ালে রাখতে হবে। তার জন্য আমাদেরকে এখানে একটা 12 ভোল্টের ডিসি ব্যাটারি ইউজ করা হয়েছে। প্র্যাকটিক্যালে আমরা এখানে দুটো ব্যাটারি ইউজ করা হয়েছে, আমরা এখানে একটা ব্যাটারি দেখিয়েছিলাম যে দুটোভাবে কানেক্ট করে। ডিসি মোটরের ক্ষেত্রে ডিরেক্টলি প্লাস আর মাইনাসে চলে যাবে,
এই 12 ভোল্ট ডিসি ব্যাটারির লাইনটা যেটা নিচের দিকে টানা আছে, এটা কেন দেখানো হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের যে ডিসি মোটরের যে গ্রাউন্ড আর কন্ট্রোলারের গ্রাউন্ড যাতে সেম পোটেনশিয়ালে থাকে। অনেক সময় কী হয়, গ্রাউন্ড মানে আমরা ভাবি 0 ভোল্ট, কিন্তু অনেক সময় দেখা যায় যে -1 ভোল্টকে অনেকে 0 ভোল্ট ধরে বা +1 ভোল্টকে 0 ভোল্ট ধরে, মানে রেফারেন্স যেটাকে বলা হয়। ধরুন আপনি 5 ভোল্ট বলছেন, 5 ভোল্ট পজিটিভ, 5 ভোল্ট পজিটিভ বলছেন মানে 0 ভোল্টের রেসপেক্টে +5 ভোল্ট, তাই তো? এবার ধরুন আপনার গ্রাউন্ড ভোল্টেজটা 1 ভোল্টেজ হয়ে গেছে, তাহলে আপনি 6 ভোল্ট +6 ভোল্ট হলে তবেই আমরা বলতে পারবো যে ওটা 5 ভোল্টে আছে। কারণ গ্রাউন্ডের রেসপেক্টে আমরা যখন বলছি 0 ভোল্টের রেসপেক্টে 5 ভোল্ট বলছি। যদি গ্রাউন্ডের ভোল্টেজ 1 ভোল্ট হয়ে থাকে তাহলে আমাকে 6 ভোল্টে নিয়ে যেতে হবে, সেই জন্য এখানে এই কানেকশনটা দেখানো হয়েছে, ঠিক আছে? তারপরে তো 5টা পার্ট টোটাল বলেছিলাম। প্রথমত পারপাস, কম্পোনেন্ট, সার্কিট ডায়াগ্রাম, তারপরে কানেকশনটা সার্কিট ডায়াগ্রামের সাথেই আসবে। এরপরে সার্কিট ডেসক্রিপশন, ঠিক আছে? সার্কিট ডেসক্রিপশন মানে সার্কিটটা কিভাবে কাজ করছে, অর্থাৎ আরডিনো যে আমরা কাজ করাচ্ছি, আরডিনোকে ইউজ করছি আমাদের কন্ট্রোলার হিসেবে। অরিজিনাল সার্কিটে তো আরডিনো ইউজ হয় না, এখানে আরডিনোকে আমরা কি পারপাসে ইউজ করছি এবং পাওয়ার সার্কিটটা কিভাবে কাজ করছে, আলাদা করে বাইরে থেকে যেহেতু 12 ভোল্টের সাপ্লাই দিচ্ছি, সেক্ষেত্রে পাওয়ার সার্কিটটা কীভাবে কাজ করছে এবং তারা কীভাবে ইন্টারাক্ট করছে। তাহলে এখানে 3টে পার্ট দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে কন্ট্রোল সার্কিট, এটা হচ্ছে লো পাওয়ার সার্কিট, আর পাওয়ার সার্কিট যেটা হাই পাওয়ার সার্কিট, এবং তার সাথে সাথে সিতে লেখা রয়েছে ইন্টারাকশন। তো পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিট কীভাবে একের অপরের সাথে কমিউনিকেট করছে সেটা লেখা রয়েছে। এরপরে প্রসিডিওর কি আছে, প্রসিডিওরের মধ্যে মূলত কানেকশন ডায়াগ্রাম হয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে আরডিনোর কোডটা, তার আগে 12 ভোল্টটাকে সুইচ অফ করতে হবে এবং আরডিনোর কোডটা যখন লোড হয়ে যাবে তারপরে আমরা 12 ভোল্টটাকে সাপ্লাই দেবো, ঠিক আছে? আরডিনো কোডটা এখানে লেখা রয়েছে। আরডিনো কোডটা যেভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে বলা হয়েছিল সেম ফরম্যাটেই এখানে লেখা রয়েছে। কোন কোন পিনটাকে হাই করতে হবে, কোন পিনটাকে লো করতে হবে, মানে আউটপুট হিসেবে কোন পিন ইউজ করবো, ইনপুট হিসেবে কোন পিন ইউজ করবো, এবং আমাদের যে মোটরের স্পিড কন্ট্রোল যেটা দেখানো হয়েছিল, প্রথমে হচ্ছে আমরা মোটরটাকে মিডিয়াম স্পিডে ঘোরাবো, যেটা ফরওয়ার্ড রোটেশন হবে। তারপরে যখনই আমরা দুটো পিনকে লো করে দেবো তখন ওটা স্টপ হয়ে যাবে। আবার রিভার্সে ঘোরাতে চাইলে যেটা হাই লো ছিল সেটাকে লো হাই করে দিতে হবে, এবং রিভার্সে ঘোরাতে গেলে আমাদেরকে আবার স্টপ করে দিতে হলে আমাদেরকে লো করে দিতে হবে, ঠিক আছে? এবার এখানে আমাদের অবজারভেশন টেবিলটা দেখানো রয়েছে। অবজারভেশন টেবিলটা এখানে যে আমাদের কিভাবে কোন মোমেন্টে, তো পিডব্লিউএম যে সিগন্যালটা হয় সেখানে আমরা যদি 255 ভ্যালু থাকে সেখানে আমি হাফ ভ্যালু দিই তাহলে দেখবো মোটরের স্পিডটা কিন্তু মিডিয়াম স্পিড আছে। যখন আমি ফুল 255 ভোল্টেজ দিয়ে দেবো তখন কিন্তু ফুল স্পিডে ঘুরবে। তাহলে মিডিয়াম স্পিড একটা, ফুল স্পিড একটা, আর যখন লো কন্ডিশনে রাখছি তখন থেমে যাচ্ছে। তাহলে এই চারটা কিন্তু অবশ্যই রাখতে হবে, যেহেতু আমরা প্র্যাকটিক্যালটা করেছি, কী কী অবজারভেশন ছিল আমাদের সেই জিনিসটা আমাদেরকে প্র্যাকটিক্যাল খাতাতে নোট ডাউন করতে হবে। আর সবার লাস্টে হচ্ছে কনক্লুশন মানে আমাদের আলটিমেট আমরা কি শিখলাম এবং এইটা ইউজ করে ইন ফিউচার আমরা আরও কী কী বানাতে পারি সেগুলো কিন্তু এখানে লেখা থাকে। তো এটা ছিল প্রথম প্র্যাকটিক্যাল। তাহলে প্রথম প্র্যাকটিক্যালে আমি আরেকবার রিভিশন করে দিই, সেকেন্ড প্র্যাকটিক্যালটাও এই ফরম্যাটেই হবে। প্রথমে হচ্ছে থাকবে আমাদের পারপাস, আমাদের প্র্যাকটিক্যালটা কেন করছি, তারপরে কম্পোনেন্ট, কি কম্পোনেন্ট ইউজ করছি, সার্কিট ডায়াগ্রামটা হোয়াইট স্পেসে লেখা হবে এবং তার সাথে সাথে কানেকশন ডায়াগ্রামটাও লিখতে হবে, কোন পিনে আমরা কি কানেক্ট করছি। তারপরে সার্কিট ডায়াগ্রাম হয়ে যাওয়ার পরে, কানেকশন ডায়াগ্রাম হয়ে যাওয়ার পরে আমাদের সার্কিট ডেসক্রিপশন হবে। ডেসক্রিপশনে 3খানা পার্ট থাকছে, একটা কন্ট্রোল সার্কিটের জন্য, একটা পাওয়ার সার্কিটের জন্য এবং একটা ইন্টারাকশনের জন্য। কন্ট্রোল সার্কিট কীভাবে পাওয়ার সার্কিটের সাথে ইন্টারাকশন করছে। এটা হওয়ার পরে আমাদের প্রসিডিওর কী থাকছে এবং কোড কী লিখতে হবে সেটা মূলত দেওয়া থাকছে। তারপরে আমাদের আরডিনো কোডটা মেনশন করতে হবে, আমরা কীভাবে আরডিনো কোডটা লিখছি এবং সেই আরডিনো কোড যেভাবে লিখছি সেই অনুযায়ী সার্কিটটা অপারেট করছে কিনা তার জন্য একটা অবজারভেশন টেবিল আনতে হবে। সেই অবজারভেশন টেবিলে আমাদের 4খানা কলাম থাকবে,
4টে স্টেপ। কন্ট্রোল সিগন্যালে আমরা ইনপুট 1 আর ইনপুট 2 তে কীভাবে সিগন্যাল পাঠাচ্ছি, হাই লো, লো লো, লো হাই, লো লো, ঠিক আছে? এইভাবে 4 রকম কম্বিনেশনে কিন্তু আমাদের ডিউটি সাইকেলটাও আমরা সেভাবে কন্ট্রোল করছি, যেভাবে আমরা বললাম যে যেহেতু স্পিড কন্ট্রোল মানে আমরা সিগন্যালের উইথটা যতটা বাড়াবো তত স্পিড বেশি হবে, সিগন্যালের উইথটা যতটা কমাবো তত স্পিড কম হবে। সেই জন্য এখানে আমরা 255-র মধ্যে 150 দিয়ে দেখছি যে স্পিডটা মিডিয়াম স্পিডে ঘুরছে, আর যখন 255-ই দিচ্ছি তখন ফুল স্পিডে ঘুরছে, ঠিক আছে? তো আর লাস্টে হচ্ছে কনক্লুশন থাকবে। তাহলে ল্যাব এক্সপেরিমেন্ট 1 যেটা বলা হলো, এতক্ষণ ধরে আলোচনা করা হলো, এটা কি ফরম্যাটে লিখতে হবে, কীভাবে করতে হবে, এবং এইভাবে এটা থেকেও কিন্তু আমাদের ভাইভাতে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। যদি কারো কিছু প্রশ্ন থাকে এখনই জিজ্ঞাসা করে নিন। এরপরে আমরা ল্যাব এক্সপেরিমেন্ট 2 তে যাচ্ছি। কারো কিছু ডাউট আছে? না স্যার। ওকে, তাহলে আমরা এরপরে 2 নম্বর এক্সপেরিমেন্ট যেটা আছে আমাদের, 2 নম্বর এক্সপেরিমেন্টটা অবভিয়াসলি আমাদের যেটা করতে হবে, প্রথম এক্সপেরিমেন্টটা ল্যাবের যে খাতার হবে সেটা খুব অল্প পেজেরই, যেটা মার্কেটে পাওয়া যায়, 20 পেজেরও পাওয়া যায় মোস্ট প্রবাবলি, সেই খাতাটাই নেবেন। যে পেজে শেষ হবে সেই পেজটা বাদ দিয়ে নেক্সট পেজ থেকে স্টার্ট করতে হবে, এটা সবাই জানেন, তো আরেকবার বলে দিলাম যে নতুন এক্সপেরিমেন্ট নতুন পেজ থেকে লেখা স্টার্ট করতে হবে। তো সেম ফরম্যাটে থাকবে সোলার ইভি চার্জিং সিস্টেম, পারপাস থাকছে, তারপরে কী কী কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে। কম্পোনেন্টের মধ্যে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা সেম থাকবে, আরডুইনো উনো থাকছে, কিন্তু এক্ষেত্রে আমাদের সোলার প্যানেল ইউজ করেছিলাম আমরা 5 ভোল্টের। সেটাও প্র্যাকটিক্যাল যারা অ্যাটেন্ড করতে পারেননি, মোস্ট সবাই অনলাইনেই অ্যাটেন্ড করেছিলেন আমার যতদূর মনে হচ্ছে। তো ভিডিওর মাধ্যমে ক্লাসটা রেকর্ড করা হয়েছিল, সেই রেকর্ডিংটা সবাই দেখে আসবেন, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন ধরা হবে। আবার বলে দিলাম, ভাইভাতে এখান থেকে 2টো প্র্যাকটিক্যাল হয়েছিল, 2টো প্র্যাকটিক্যাল থেকেই কিন্তু ভাইভাতে প্রশ্ন ধরা হবে, ঠিক আছে? তো মাইক্রো কন্ট্রোলার, আরডুইনো উনো, সোলার প্যানেল, ব্যাটারি এবং দু রকমের এলইডি ইউজ করেছিলাম আমরা, একটা গ্রিন এলইডি একটা রেড এলইডি। এবার এলইডি ইউজ করতে গেলে নন ডিরেক্টলি 5 ভোল্টের সাথে ইউজ করা যায় না, সেই কারণে আমরা 220 ওহম রেজিস্ট্যান্স লাগিয়ে আমরা এলইডি ইউজ করেছিলাম, ঠিক আছে? আর ব্রেডবোর্ড ইউজ করেছিলাম, যেখান থেকে আমরা ওই জাম্পার ওয়্যার দিয়ে প্রত্যেকটা কানেক্ট করেছিলাম, আর মাল্টিমিটার ইউজ করেছিলাম যে ভোল্টেজ চেক করার জন্য, তাই তো? এই কম্পোনেন্টগুলো ইউজ করেছিলাম। এবার এখানেও একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এই ব্লক ডায়াগ্রামটা আপনাদেরকে কিন্তু ওই হোয়াইট স্পেস যেটা থাকে খাতা সেখানে ড্র করতে হবে। তারপরে কানেকশন ডায়াগ্রাম, কানেকশন সামারিটা দেওয়া রয়েছে, যে কোন পিনটা কোথায় কানেকশন হচ্ছে সেটাও ডিটেলসে লিখতে হবে, ঠিক আছে? এই সার্কিটটা কানেকশনটা হওয়ার পরে ডেসক্রিপশন মানে কিভাবে আমরা প্র্যাকটিক্যালটা করব সেটা লেখা রয়েছে, যে আমাদের চার্জিং 5 ভোল্ট সোলার প্যানেলটা যখন আছে, তখন লাইটে নিয়ে আসছি, তখন ব্যাটারিকে সেফলি চার্জ করতে পারবে। আর যখন আমি আলো থেকে সরিয়ে নিচ্ছি, তখন ওই আরডুইনো একটা কন্ট্রোলার, ইন্টেলিজেন্ট চার্জ কন্ট্রোলার হিসেবে কাজ করছে, যে কিনা ওই ভোল্টেজটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে ও ডিসাইড করছে যে ব্যাটারিটাকে আদৌ চার্জ করা উচিত না চার্জ করা উচিত না, ঠিক আছে? তো এখানে আমরা সোলার প্যানেল থেকে আমরা 2টো পিন বের করে আমরা একটা এলইডিতে, একটা গ্রিন এলইডি একটা রেড এলইডিতে ইন্ডিকেশন হিসাবে দেখাচ্ছিলাম, যখন ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজ থেকে বেশি হবে, অর্থাৎ সোলার ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজ থেকে বেশি হবে, তখন আমরা গ্রিন এলইডিটা অন করব, আর যখন সোলার ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজের থেকে কম হবে তখন আমরা রেড এলইডিটাকে অন করব। এই লজিকে আমাদের সার্কিটটা অপারেট করবে। এই লজিকটা কেন করা হয়েছিল? কারণ গ্রিন এলইডি সবসময় আমাদেরকে ইন্ডিকেশন দেয় যে চার্জিং হচ্ছে, আর রেড এলইডি আমাদেরকে ইন্ডিকেশন দেবে যে চার্জিং হচ্ছে না, নট চার্জিং, যেটাকে আমরা স্ট্যান্ড বাই কন্ডিশন বলতে পারি, ক্লিয়ার? এই জন্য এখানে স্ট্যান্ড বাই কন্ডিশন লেখা রয়েছে, যে সোলার প্যানেল ব্যাটারি ভোল্টেজ ড্রপ বিলো দ্য ব্যাটারি ভোল্টেজ ডিউ টু শেড অর নাইট কন্ডিশন, তখন রেড এলইডি অন হয়ে যাবে, গ্রিন এলইডিটা অফ হয়ে যাবে। এবার কি কি প্রসিডিওর রয়েছে? প্রসিডিওরটা হচ্ছে কীভাবে কানেকশন করতে হবে সেটা অলরেডি দেওয়া রয়েছে, আর আরডুইনোর গ্রাউন্ড প্রিন্টার সাথে কানেক্ট করে দিতে হবে, স্কেচটা দেওয়া রয়েছে। এই আপনার আরডুইনোর যে কোডটা আছে সেই কোডটা কীভাবে আপলোড করতে হবে সেটা অলরেডি আপনারা জানেন, সেই কোডটা এখানে মেনশন করা রয়েছে। এখানে আমাদের যেভাবে প্র্যাকটিক্যালগুলো করেছিলাম, সোলার ভোল্টেজটাকে 5 দিয়ে গুণ করে 1023 দিয়ে ভাগ করতে হবে। কেন করতে হবে? এটা
তার কারণ প্র্যাকটিক্যাল আলোচনা হয়েছিল, কারণ এখানে আমাদের যেহেতু একটা কন্ট্রোলার ইউজ করছি আমরা, সেহেতু কন্ট্রোলার শুধুমাত্র ডিজিটাল যে বিট হয়, অর্থাৎ 0 আর 1 ছাড়া আর কিছু বুঝবে না। সুতরাং আমার সোলার ভোল্টেজ থেকে কত ভোল্টেজ আসছে, 5 ভোল্টের রেসপেক্টে সেটা কতটা বেশি বা কতটা কম, সেটাকে কিন্তু আমাকে বিট দিয়ে বোঝাতে হবে। সেরকম 1 বাইট সমান হচ্ছে 1024 খানার 1 এমবি মানে হচ্ছে 1024 কেবি, বা 1 কেবি মানে হচ্ছে 1024 বাইট। তো সেই হিসেবে আমাদেরকে 0 থেকে 1 থেকে 1024 মানে 0 থেকে 1023, ঠিক আছে? সেই জন্য এখানে 1023 দিয়ে ভাগ করা হচ্ছে, 5 দিয়ে গুণ কেন করা হচ্ছে, কারণ ওই সোলারের ভোল্টেজটা 5 ভোল্টের রেসপেক্টেই আমার কাছে আসছে। তো 5 দিয়ে গুণ করে 1023 দিয়ে ভাগ করলে ভ্যালুটা আমাদের কাছে অ্যাকচুয়াল যে ডিজিটাল ভোল্টেজে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই ভ্যালুটা কিন্তু আমাদেরকে সোলার প্যানেলে দেখাবে। এবার আমরা যেভাবে ডিজাইন করেছিলাম সার্কিটটা, যে যখন সোলারের ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজের থেকে বেশি হবে, এখানে করে দেওয়া রয়েছে যে ভি সোলার ইজ গ্রেটার দেন ব্যাটারি ভি ব্যাটারি, তখন এলইডিটা অফ থাকবে, রেড এলইডি লো, আর যখন বেশি হবে তখন এই যে আমাদেরকে দেখানো হচ্ছে যে গ্রিন এলইডি লো আর রেড এলইডি হাই, ঠিক আছে? রেড এলইডি হাই, গ্রিন এলইডি লো, ঠিক আছে। এবং এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট আমি দিয়ে দিয়েছি, এটা আমাদেরকে আমরা সিরিয়াল প্রিন্ট এলএন করে আমরা ব্যাটারি ভোল্টেজটা দেখতে পাচ্ছিলাম, তার সাথে সাথে আমি এটাও প্রিন্ট করে দিচ্ছি যে সোলার ভোল্টেজ ইজ গ্রেটার দেন ব্যাটারি ভোল্টেজ, আর এখানে ইনসাফিসিয়েন্ট সোলার ভোল্টেজ, ঠিক আছে? যে ইউজার মানে আপনি ধরুন জানেন যে ব্যাকএন্ডে কীভাবে লজিকটা কাজ করছে, কিন্তু যারা জানে না তারা যাতে এই প্রিন্ট স্টেটমেন্টটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ সোলার ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজের থেকে কম, সেই জন্য আমার কাছে চার্জ হচ্ছে না, আর যখন সোলার ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজের থেকে বেশি তখন যাতে চার্জ হয়। সেম আমাদের যে অবজারভেশন করেছিলাম, অনেকগুলো অবজারভেশন করেছিলাম, কিন্তু এখানে আমি মূলত দুখানা অবজারভেশন লিখেছি, যেহেতু দুটোই লাইট আছে আমাদের কাছে। একবার গ্রিন এলইডি চালানো হয়েছিল, একবার রেড এলইডি চালানো হয়েছিল। একবার রোদের কাছে নিয়ে এসে দেখানো হয়েছিল যে ভোল্টেজটা, সোলারের ভোল্টেজটা হচ্ছে 3.9 ভোল্ট, এটা ব্যাটারি ভোল্টেজের থেকে বেশি, ব্যাটারি ভোল্টেজটা ছিল 3.1 ভোল্ট। এটা আমরা কাস্টম ব্যাটারি ভোল্টেজও সিলেক্ট করতে পারি, আপনার যেমন ব্যাটারি থাকবে সেই ব্যাটারি অনুযায়ী লজিকটা আপনি আপডেট করে দেবেন। আর যখন শেডেড বা কভার কন্ডিশনে ছিল তখন আমাদের 2.1 ভোল্ট। এখানে একটা 2.1 জায়গায় কমা ফসে গেছে, এটা নিজেরা একটু কারেক্ট করে নেবেন, 2.1 হবে এটা। আর ব্যাটারি ভোল্টেজটা কিন্তু 3.1 ভোল্টে ছিল, তাহলে 2.1 যখন পাচ্ছি আমি, অর্থাৎ শেডেড বা কভার কন্ডিশনে, তখন আমাদের রেড এলইডিটা জ্বলবে। আর যখন 3.9 ভোল্টেজ পাচ্ছি তখন রোদের মধ্যে আছি, তখন আমাদের গ্রিন এলইডিটা জ্বলবে যখন ব্যাটারিটা চার্জ হবে, ঠিক আছে? এবং কনক্লুশনে এটা দেখা রয়েছে যে মাইক্রো কন্ট্রোলার কীভাবে অ্যানালগ ভ্যালুটাকে বুঝতে পারে এবং ডিসিশন নিতে পারে। তারপরে লেখা রয়েছে যে ইন রিয়েল সার্কিট এমপিপিটি চার্জ কন্ট্রোলার ইউজ ফর অপটিমাম পাওয়ার ফ্লো। এটাও আপনাদের ক্লাসে আলোচনা হয়েছিল, যে অনেকে বলেছিলেন যে রিয়েল সার্কিটে তো স্যার এরকম থাকে না, তাহলে এটা কিভাবে অপারেট হয়। তো এমপিপিটি চার্জ কন্ট্রোলার এখানে ইউজ করা হয়, যেটা কিনা আমাদের সারাদিনে যে ভোল্টেজ ওঠানামা করে, অর্থাৎ কখনো রোদ, কখনো মেঘ চলে এলো, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার বিকেলবেলা রোদ দেখা দিচ্ছে, তো এরকম বিভিন্ন রকম কন্ডিশন, ওয়েদার কন্ডিশনে ভোল্টেজ ওঠানামা করে। সেই ভোল্টেজ ওঠানামা করার দরুন আমাদেরকে কি রাখতে হবে, আমাদের ভোল্টেজটা কখনো কমে গেলে কারেন্টটা বাড়িয়ে দেবো, বা কারেন্টটা কমে গেলে ভোল্টেজটা বাড়িয়ে দেবো, এই ধরনের একটা লজিকে অপারেট করা হয় এমপিপিটি যে কন্ট্রোলার থাকে। সেটা করে কি লাভ হয়, সেটা করে আমাদের পাওয়ারটাকে ম্যাক্সিমাম করে, এমপিপিটির ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, ঠিক আছে? পাওয়ারটাকে ম্যাক্সিমাম করে আমাদেরকে সোলার প্যানেল থেকে ব্যাটারিতে পাঠানো হয়। এবং এর মাঝখানে একটা ডিসি টু ডিসি কনভার্টার থাকে, যাতে করে ওই ব্যাটারি যে ডিজায়ার্ড ভোল্টেজটা চায় চার্জ হওয়ার জন্য, সেই ভোল্টেজটা যাকে পাঠানো হয়। তো ব্যাটারি যাতে ম্যাক্সিমাম সোলার পাওয়ারটা ইউটিলাইজ করে ডিসি টু ডিসি কনভার্টারে পাঠাতে পারে সোলার প্যানেল থেকে ব্যাটারিতে, সেটা এখানে আমরা কনক্লুশনে লিখব। আর সবার লাস্টের পয়েন্টে লেখা রয়েছে যে গ্রিড ইন্টিগ্রেশন ক্যান বি অ্যাচিভ ফ্রম দিস মডেল। তো গ্রিড ইন্টিগ্রেশন মানে আপনাদের আলোচনা হয়েছিল, এই জিনিসপত্রগুলো কিন্তু এতে ধরা হবে, সেই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাইভাতে, যেহেতু জিজ্ঞাসা করা হবে সেই জন্য বলে দিচ্ছি যে গ্রিড ইন্টিগ্রেশন কীভাবে করা হয় সোলার চার্জিংয়ের ক্ষেত্রে।
ধরুন সোলার চার্জিং প্যানেল যেখানে থাকে সেখানে আমাদের যে ব্যাটারি ব্যাংক থাকে, ব্যাটারি ব্যাংক বলতে আমাদের যে স্টোরেজ ইউনিট যেটাকে বলা হয়, অর্থাৎ সোলার প্যানেল থেকে আমি সারাদিনে যে অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছি সেটাকে যাতে কোথাও স্টোর করে রাখা যায় সেইটা থাকে। এবার ধরুন আপনার অনেক বড় সোলার প্যানেল ইউনিট আছে, মানে একটা সোলার বেশ বড় 3 মেগাওয়াট 4 মেগাওয়াট এরকম ইউনিট আছে, তো সেটা থেকে দেখা যাচ্ছে যে সারাদিনে আমি ইভি চার্জ করেও আমার অনেক এক্সেস হয়ে যাচ্ছে, পাওয়ার ব্যাটারিতে স্টোর করেও এক্সেস হচ্ছে। তখন সেটা আমরা কি করব, যে ব্যাটারিতে তো থাকছেই, কারণ রাত্রেবেলা যদি কোনো গাড়ি চার্জ হতে আসে সেটা ব্যাটারি থেকে আমাদের চার্জ যেটা হবে সেটা নিয়ে নেবে ব্যাটারি স্টোরেজ ইউনিট থেকে। তো দিনের বেলা যে এক্সেস পাওয়ারটা আমরা পাচ্ছি সোলার প্যানেল থেকে সেটাকে আমরা কি করতে পারি, আমরা গ্রিডে পাঠাতে পারি। গ্রিডে পাঠানো মানে যেখান থেকে আমি পাওয়ারটা কনজিউম করছি, আমরা বাড়িতে নর্মালি কি আমাদের বাড়িতে কোনো একটা ফেজ আছে, 3 ফেজের মধ্যে যে কোনো একটা ফেজ আছে, তো ওই 3 ফেজেই আবার পাঠিয়ে দেওয়া, বুঝতে পারছি, যে যেখান থেকে আমি পাওয়ারটা নিচ্ছি সেখানে আবার ফিডব্যাক করে দিচ্ছি, অর্থাৎ সেখানে আমি ঘুরে দিচ্ছি, অর্থাৎ আমার যে সোলার প্যানেল আছে সেই সোলার প্যানেলটা অ্যাজ এ পাওয়ার প্ল্যান্ট অপারেট করছে, আমি আবার ঘুরে পাওয়ারটা পাঠিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের যে এক্সেস পাওয়ারটা ওয়েস্ট না হয় এবং সাথে সাথে আমাদের ইলেকট্রিক বিলটা কম আসে। অর্থাৎ একটা সোলার ইভি চার্জিং যে স্টেশন থাকে, সেই স্টেশনে তো আনুষঙ্গিক আরও অনেক কিছু অপারেট করা হয়, ইলেকট্রিক আরও অনেক কিছু থাকে, তো সেইগুলো অপারেট করার জন্য আমরা যদি গ্রিড থেকে কিছু নিয়ে থাকি সেইটা কিন্তু আমরা আবার ব্যাক করে দিতে পারি। এক্সেস পাওয়ার দিনের বেলা যেটা সোলার প্যানেল থেকে পাচ্ছি, ব্যাটারি স্টোরেজ ইউনিটকে ফুল চার্জ করে রাখার পরে যে এক্সেস পাওয়ারটা হবে সেটা আমি পাঠিয়ে দিতে পারি। এইটাকে হচ্ছে গ্রিডে পাঠানো বলা হয়, ফিডব্যাক টু এক্সেস পাওয়ার জেনারেটেড ফ্রম সোলার টু গ্রিড। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আলোচনা প্র্যাকটিক্যাল রিলেটেড, প্র্যাকটিক্যাল খাতা কিভাবে করতে হবে। আচ্ছা, মানে জিজ্ঞেস করছি যে খাতাটা কি ওই দড়ি বাঁধা প্র্যাকটিক্যাল খাতা নাকি বাইন্ডিং? না নর্মাল দড়ি বাঁধা দরকার নেই। আর লেখার জন্য মানে এই যে টপিক গুলো আছে এইগুলোই কি লিখবো, তাই তো? মানে হ্যাঁ এগুলোই টপিক দিয়ে দেওয়া হয়েছে, অলরেডি কন্টেন্টও দেওয়া রয়েছে, শুধু আপনাদেরকে লিখতে হবে এবং সার্কিটগুলো ড্র করতে হবে হোয়াইট স্পেসে। আচ্ছা, এইখানে একটা ওই সোলার চার্জিং এর যে চার্টটা দেওয়া আছে ওটাও কি আঁকা যাবে, মানে এমনি চার্ট হিসেবে? না, চার্ট হিসাবে যেটা আঁকতে হবে সেখানে আমি পাঠিয়ে দিচ্ছি ওটা অলরেডি গ্রুপে, ঠিক আছে, ও কিভাবে আচ্ছা কিভাবে কি ড্র করতে হবে সেটা আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। দুটো আচ্ছা চার্টের যে দুটো আঁকা হবে সেটা আমি স্যাম্পল পাঠিয়ে দিচ্ছি। এবার যদি কেউ চান আলাদা সার্কিট ড্র করতে হবে সেটাও ড্র করতে পারেন, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যেহেতু আমাদের নর্মাল যে ব্লক ডায়াগ্রাম হয় কিন্তু ব্লক ডায়াগ্রাম হবে না, ঠিক আছে, আমাদেরকে প্রপার টেকনিক্যাল ডায়াগ্রাম যেটা হয় সেই টেকনিক্যাল ডায়াগ্রাম কিন্তু ড্র করতে হবে চার্টে। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার প্র্যাকটিক্যালটা কি A4 পেপারে লেখা হবে? প্র্যাকটিক্যাল খাতায় লেখাটাই বেটার। মিনিমাম পেজের যে প্র্যাকটিক্যাল খাতা হয়, 20 পেজের প্র্যাকটিক্যাল খাতা হয়, সেই প্র্যাকটিক্যাল খাতা সেই পেজে লিখতে হবে। আচ্ছা, সামনের দিকে ওই একটা কন্টেন্টের পেজও তো মানে বানাতে হবে না? কন্টেন্টের পেজও, হ্যাঁ কন্টেন্টের পেজও বানাতে হবে। কন্টেন্টের পেজ আর কনক্লুশন এখানে লেখা আছে এগুলো। কন্টেন্টের পেজও বানাতে হবে, ঠিক, ভালো পয়েন্ট এটা। শুরুতে আমাদের একদম ফ্রন্ট পেজে যেটা থাকে প্র্যাকটিক্যাল খাতা, সিরিয়াল নাম্বার, তারপরে প্র্যাকটিক্যালের যে হেডিং আছে ল্যাব এক্সপেরিমেন্ট 1 দিয়ে হেডিং নাম্বার, হেডিংটা লিখে সেটা কত পেজ থেকে কত পেজের মধ্যে আছে সেই পেজ নাম্বারটা লিখলেই হবে। তারপরে সেকেন্ড পেজ এইভাবে লিখতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা কন্টেন্টও মাস্ট লিখতেই হবে।